প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৯৩ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে পাখি হালদার বারাসাত থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অর্কদীপ সেন নৈহাটি থেকে। পাখি আর অর্কদীপ এই প্রথমবারের জন্য আমাদের প্রেত পক্ষে ঘটনা পাঠাচ্ছে। দুজনকেই স্বাগত জানাচ্ছি। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩৯৩ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। দার্জিলিং এর উত্তরে কার্সিয়াং এর একটু ওপরে পাহাড়ি রাস্তায় উঠলে কুয়াশায় ঢাকা চা বাগানের মাঝখানে একটা পুরনো কাঠের বাড়ি চোখে পড়ে। নাম অ্যারোমেটিক টি গার্ডেন ভিউ। তবে এই বাড়িটার আসল নাম আমি সামান্য বদল করে লিখছি। বাইরে থেকে দেখলে মনে হবে একটা শান্ত শিষ্ট নিরীহ ব্রিটিশ আমলের বাড়ি। সবুজ ঢালু জমি, নিচে সারি সারি চা গাছ, দূরে পাহাড়ের রেখা। কিন্তু সেই বাড়ির ভেতরে রাত নামলে কি যে ঘটে সেটা অনেকেই জানে না। এই ঘটনা আমার কাজিন সৌম্যর মুখ থেকে শোনা। 2018 সালের ডিসেম্বর মাস, শীতের ছুটি। সৌম্য আর তার কলেজের বন্ধু রাহুল ঠিক করলো দুদিনের জন্য দার্জিলিং ঘুরে আসবে। তারা আগে থেকেই হোটেল খুঁজছিল, কিন্তু পর্যটকের ভিড়ে সব বুকড। শেষমেশ একটা লোকাল ট্রাভেল এজেন্টের মাধ্যমে এই অ্যারোমেটিক টি গার্ডেন ভিউ হোমস্টেটা তারা পায়। পাহাড়ি রাস্তায় সন্ধে নামার সময় ওরা পৌঁছেছিল সেই জায়গায়। চারিদিক তখন ঘন কুয়াশায় ঢাকা। গাড়ির হেডলাইটের আলো ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। গাড়ি থামতেই একটা পুরনো কাঠের গেটের শব্দ হলো কর্কশ দীর্ঘশ্বাসের মতো। বাড়িটার সামনে দাঁড়িয়ে সৌম্যর প্রথমেই অদ্ভুত লাগলো। জানলাগুলো বড় বড়, কিন্তু বেশিরভাগই ভেতর থেকে ঢাকা। কেউ যেন ইচ্ছে করে বাইরের দৃষ্টি আটকে রেখেছে। দরজা খুলে দিলেন এক বৃদ্ধ মহিলা, বয়স 70-এর কাছাকাছি। সাদা শাল জড়ানো, চুল পুরো পাকা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ। তিনি নিজের পরিচয় দিলেন মিসেস ডিকস্টা। বেশি কথা বলেন না তিনি। রেজিস্টার এগিয়ে দিয়ে বললেন, নাম লিখে দিন। তার পরের কথাটা তিনি যেটা বললেন সেটা খুবই অদ্ভুত। তিনি বললেন, রাতে ঘরের আলো জ্বালিয়ে ঘুমাবেন। যে কোনো শব্দে ঘরের দরজা খুলবেন না। রাহুল হেসে বলল, কেন, এখানে কি ভূত আছে নাকি? মহিলা তাকালেন আর বললেন, যা বললাম তাই করবেন। তার মুখে কোনো হাসি ছিল না। সৌম্য পরে আমাকে বলেছিল সেই মহিলার দৃষ্টিটা ওর ভালো লাগেনি, যেন ভয়ের সঙ্গে সতর্কবার্তা মিশিয়েছিল তার কথায়। ওদের ঘরটা ছিল দোতলায়। কাঠের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রতিটা ধাপে কড়মড় শব্দ হচ্ছিল। দেয়ালে পুরনো ফ্রেমে সাদা কালো ছবি, চা বাগানের শ্রমিক, ব্রিটিশ পোশাক পরা এক সাহেব আর তার একটা বড় কুকুর। ঘরে ঢুকে ওরা অবাক। বড় ফায়ারপ্লেস, কাঠের বিছানা, ভারী কম্বল। জানলা দিয়ে কুয়াশা দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে দূরে চা বাগানের আলো। প্রথম রাতটা স্বাভাবিকই শুরু হয়েছিল। রাতের খাবারে স্যুপ আর রুটি খেয়ে ওরা ঘরে ফিরে আসে। বাইরে একেবারে নিস্তব্ধ। রাত 2টোর দিকে সৌম্যর ঘুমটা ভাঙে, কারণ সিঁড়িতে শব্দ। খট খট, ভারী বুটের শব্দ। কি যেন কেউ মাপা পায়ে হাঁটছে, বা বলা যেতে পারে উপরে উঠে আসছে। প্রথমে ও ভেবেছিল রাহুল বাথরুমে গেছে, কিন্তু পাশের বিছানায় রাহুল গা ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। আর ওই শব্দটা উপরে এসে থামলো। তারপর শব্দটা এসে দাঁড়ালো একেবারে দরজার সামনে। দরজায় একটা হালকা ধাক্কা। সৌম্য উঠে বসে। বুকের ভেতরে তার কেমন একটা করছে। রাহুলকেও ডাকলো সে। রাহুল আধ ঘুমে বলল, কি হলো? সৌম্য বলল, কে একটা দরজার সামনে দাঁড়িয়ে দরজায় ঠেলা দিচ্ছে। রাহুল বলল, ও অন্য কোনো গেস্ট হবে, ভুল করে আমাদের দরজায় ঠেলা দিয়েছে। কিন্তু ডিকস্টা ম্যাডাম বলেছিলেন যে রাতে আর কোনো গেস্ট আসবে না। দরজার কাছে গিয়ে সৌম্য কান পাতল। বাইরে সম্পূর্ণ নিস্তব্ধতা।
দরজার ফাঁক দিয়ে সে দেখতে পেল দরজার ঠিক বাইরে কারোর একটা ছায়া নড়াচড়া করছে। সৌম্য দরজা খোলেনি। প্রায় 5 মিনিট পর শব্দটা ধীরে ধীরে দরজার সামনে থেকে অন্যদিকে চলে যায়। সৌম্য পরিষ্কার বুঝতে পারল কেউ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। সকালে উঠে ওরা মিসেস ডিকস্টাকে জিজ্ঞাসা করল রাতের ব্যাপারটার কথা। তিনি চুপচাপ কেটলি থেকে কাপে চা ঢালছিলেন। তারপর বললেন, ওটা কর্নেল সাহেব। রাহুল হেসে ফেলে বলল, কে কর্নেল সাহেব? মিসেস ডিকস্টা বললেন, হাসার কি আছে, 1940 সালে তিনি এই বাড়ির মালিক ছিলেন। চা বাগানের দেখভাল করতেন। এক রাতে হার্ট অ্যাটাকে মারা যান আর তার মৃত্যু হয় ওই সিঁড়িতেই। তারপর থেকেই তিনি মাঝে মাঝেই ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। কথাগুলো তিনি এমন স্বাভাবিকভাবে বললেন যেন কোনো ব্যাপারই নয়। সৌম্য বলেছিল ওই মুহূর্তে তাদের শিরদাঁড়া দিয়ে বিদ্যুৎ স্রোত খেলে যায়, কারণ মহিলার গলায় কোনো নাটকীয়তা ছিল না। খুব স্বাভাবিকভাবেই তিনি বললেন কথাটা। দ্বিতীয় দিন ওরা চা বাগানে ঘুরতে গেল। যাওয়ার সময় একে অপরকে বলল যে মিসেস ডিকস্টা নিশ্চয়ই একটু পাগল গোছের মহিলা, স্ক্রু ঢিলে আর কি। সেদিনকে কুয়াশা অনেকটাই কম ছিল। চা বাগানে এক বৃদ্ধ মালির সঙ্গে কথা হয় তাদের। কথায় কথায় সৌম্য তাকে হোমস্টের রাতের কথা বলল। তিনি শুনে বললেন, ও ওই বাড়িতেই থাকছেন, খুব সাবধানে থাকবেন। সৌম্য তাকে জিজ্ঞাসা করল, কেন? তিনি বললেন, না, ওই একটু বিরক্ত করেন। সৌম্য তাকে থামিয়ে বলল, কে বিরক্ত করেন? তিনি বললেন, ওই আছে, সবাই বলে কর্নেল সাহেব। ঘরে ফিরে সৌম্য আর রাহুল দেখতে পায় তাদের ঘরের একটা আয়নার ওপর লাল কালি দিয়ে লেখা রয়েছে, স্টে অ্যাওয়ে। সৌম্য প্রথমে ভেবেছিল যে রাহুল মজা করছে, কিন্তু রাহুল তাকে বলল, মা কালী বলছি, আমি এটা লিখিনি। কালিটা ভেজা। সৌম্য আঙুল বুলিয়ে দেখেছিল একেবারে টাটকা লেখা। মিসেস ডিকস্টাকে সমস্ত কথা জানানোর পর তিনি বললেন, আপনাদের যদি মনে হয় আপনারা রুম ছেড়ে দিতে পারেন, এর বেশি আপনাদের কিছুই আমি বলতে পারবো না। সেই দিন ওরা ঠিক করলো রাতে জেগে থাকবে, আলো জ্বালানোই থাকবে, দরজা থাকবে বন্ধ। সেদিনকেও রাতে ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল, কিন্তু হঠাৎ রাতের দিকে আগুনের তাপ কমে যায়। ঘর হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। জানলা খুলে দিলে যেমন ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে আসে আর ঘরটাকে ঠান্ডা করে দেয়, একদম সেরকমই লাগছে। অথচ ঘরের সমস্ত জানলা বন্ধ। তারপর সৌম্য আর রাহুল দুজনেই একটা গন্ধ পেল, পুরনো তামাকের পাইপের ধোঁয়া। তারপরেই তারা দেখতে পেল তাদের বিশাল ঘরের অন্ধকার কোণে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। পরক্ষণেই সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। ঘরে আলো জ্বালা রয়েছে, তাহলে কি তারা ভুল দেখল? তারপর রাতে আবার সেই সিঁড়িতে টক টক শব্দ, অবশ্যই বুট জুতোর। দরজার সামনে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে আর বলছে, দিস ইজ মাই হোম, দিস ইজ মাই হোম, স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে। সৌম্য বলেছিল ওর শরীর জমে গিয়েছিল, গলা থেকে শব্দ বের হচ্ছিল না। রাহুল তো রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছিল। কিন্তু মিনিট 10 পর চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। ভোরবেলায় তারা ব্যাগ গুছিয়ে নিচে নেমে আসে। মিসেস ডিকস্টা তখন বারান্দায় বসে, যেন জানতেন তিনি আমরা আর এই বাড়িতে থাকবো না। তিনি আমাদেরকে দেখে মৃদু হেসে বললেন, চলে যাচ্ছেন? সৌম্য বলল, হ্যাঁ। তিনি শুধু বললেন, ভালো, আপনাদের চলে যাওয়াই ভালো। সবাই এই হোমস্টেতে থাকতে পারে না। দার্জিলিং থেকে সৌম্য যখন কলকাতায় ফিরে আসে, প্রথম কদিন কিছুই হয়নি। তারপর এক রাতে সৌম্য আমাকে ফোন করে বলল, আমি রোজ রাতে সেই পাইপের গন্ধ পাচ্ছি। সৌম্য সেই সময় আমাকে সমস্ত ঘটনা বলেছিল। আমি তার কথায় অবাক। সে নাকি রাতের বেলায় তার ঘরের দরজায় একটা টোকার আওয়াজ শুনতে পায়। আমি তাকে জানিয়েছিলাম ডাক্তার দেখাতে। সৌম্য ডাক্তারের কাছেও গিয়েছিল। তিনি বলেছিলেন যে এটা হয়তো এক ধরনের ট্রমা, পাহাড়ের অভিজ্ঞতা মনে গেঁথে গেছে। 2019 সালের মাঝামাঝি আমরা একবার কার্সিয়াং গিয়েছিলাম।
কৌতূহলবশত সেই অ্যারোমেটিক টি গার্ডেন ভিউ খুঁজতে বেরোলাম একদিন। খুঁজতে গিয়ে জানতে পারলাম যে সেই হোমস্টের যিনি দেখাশোনা করতেন, মিসেস ডিকস্টা, তিনি কয়েক মাস আগেই মারা গেছেন। আর সেই হোমস্টে এখন অস্থায়ীভাবে বন্ধ। ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছিল আমার। দার্জিলিংয়ের চা বাগান দেখতে খুবই সুন্দর। দার্জিলিং সব সময় পর্যটকে ভরা, কিন্তু পাহাড়ের বুকের ভেতরে এখনো কিছু বাড়ি আছে যেখানে সময় থেমে আছে অন্যরকম ভাবে। অ্যারোমেটিক টি গার্ডেন ভিউ হোমস্টের বাড়িটায় এইসব বাড়ি অতিথিদের স্বাগত জানায় না, তারা শুধু পাহারা দেয় নিজেদের অতীত। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দারুণ দারুণ একটা ঘটনা শুনলাম, তবে ঘটনাটা কিন্তু একেবারে অমীমাংসিত। ভৌতিক ঘটনা এরকমই হয়। পাখি হালদার আমাদেরকে যে ঘটনাটা পাঠিয়েছে এই প্রথমবারের জন্যে আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে অর্কদীপ সেন। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 393 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটা 2021 সালের অগস্ট মাসের। জায়গাটা নদিয়ার এক প্রান্তিক এলাকা। কৃষ্ণনগর শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পুরনো রেল লাইনের ধারে গড়ে ওঠা এক আধা শহুরে পাড়া, মাধবতলা কলোনি। আমি অর্কদীপ সেন, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ভূত টুত মানি না, অতিপ্রাকৃত নিয়ে হাসাহাসি করেছি বরাবর, কিন্তু সেই এক রাত আমার সমস্ত যুক্তিবাদকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। আমার ছোট মাসি অঞ্জনা দত্ত বহু বছর মাধবতলার ওই বাড়িতে একাই থাকতেন। স্বামী মারা গেছেন অনেক আগেই, সন্তান হয়নি। আমাকে খুবই স্নেহ করতেন, লোকজনের সঙ্গে তেমন মেলামেশা করতেন না। 3 মাস আগে হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা যান। মৃত্যুর আগে নাকি তিনি সেই বাড়ি আমার নামে করে গেছেন এবং বলে গেছেন অর্ক যেন এই বাড়িটা দেখাশোনা করে, বিশেষ করে আমার ঘরটা। ও না এলে আমি শান্তি পাবো না। আমি এই কথা শুনে প্রথমটা বিরক্তই হয়েছিলাম। শান্তি অশান্তি এসব কুসংস্কার, কিন্তু মা খুব জোর করলো। তবে আমাকে বলল রাতে থেকো না, দিনের বেলা গিয়ে দেখাশোনা করে চলে এসো। ওর স্বামী তারপর ও নিজে ওই বাড়িতেই মারা গেছে। ওই বাড়ি যখন তোমার নামে, তাহলে ওই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো, ও বাড়ি ভালো নয়। এই কথাটা সবাই একইভাবে বলেছিল, তবে এই কথাতে আমার কৌতূহল বেড়ে গিয়েছিল। বাড়িটা দিনের আলোতেও কেমন যেন নিস্তব্ধতাতে ভরা। চারপাশে আধা ভাঙা বাউন্ডারি ওয়াল, গেটের রং উঠে গেছে, বারান্দায় শুকনো মানি প্ল্যান্টের টব পড়ে আছে। গেটের তালা খুলতেই কেমন একটা শব্দ হলো। নিস্তব্ধ পাড়ায় শব্দটা অস্বাভাবিক জোরে কানে এলো। ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা টের পেলাম একটা গন্ধ। কাঁচা স্যাঁতস্যাঁতে দেয়াল, পুরনো কাঠ আর যেন ভিজে কাপড় অনেকদিন না শুকোনোর গন্ধ। লাইট জ্বলল না, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে নাকি? মোবাইলের টর্চ জ্বালালাম। ড্রয়িং রুমের একটা বড় দেয়াল ঘড়ি থেমে আছে, কাঁটা আটকে আছে ঠিক 12টায়। আমার বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ তৈরি হচ্ছিল। বাড়িটার গঠন খুব সাধারণ। নিচে ড্রয়িং রুম, রান্নাঘর, কাঠের সিঁড়ি দিয়ে উপরে একটা শোবার ঘর আর একটা স্টোর রুম। আমি ঠিক করেছিলাম রাতটা থেকে যাব, কারণ অনেক পুরনো কাগজপত্র আছে, দেখতে সময় লাগবে। সন্ধে নামতেই বাড়িটা অন্যরকম লাগতে শুরু করলো। তার উপর শুরু হলো বাইরে হালকা বৃষ্টি, সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি।
জানলার কাছে বৃষ্টির ফোঁটা এসে লাগছিল। সব ঘরে বড় বড় মোমবাতি জ্বেলে দিয়েছিলাম। দুটো কেরোসিন ল্যাম্পেরও ব্যবস্থা করেছিলাম। রাত 11:30 নাগাদ আমি রান্নাঘরে জল নিতে গেলাম। হঠাৎ খেয়াল করলাম মেঝেতে ভেজা দাগ। প্রথমে ভাবলাম বৃষ্টির জল ঢুকছে, কিন্তু দাগগুলো পায়ের ছাপের মতো লাগলো। আমি টর্চ নিচু করে ধরে দেখলাম, হ্যাঁ, স্পষ্ট পায়ের ছাপ। খালি পা, ছোট মাপের। ছাপগুলো রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে গেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কেউ কি আগে থেকেই এখানে ছিল? কিন্তু আমি তো এতক্ষণ রয়েছি, কাউকে তো দেখিনি। রাত 12টা বাজতেই ড্রয়িং রুমে রাখা দেয়াল ঘড়িটা ঢং ঢং শব্দ করে উঠল। ঘড়িটা তো বন্ধ ছিল, তাহলে এই ঘড়ি চলছে কি করে? রাত 12টা, 12টা 1, 12টা 2। আমি ঘড়িটার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই প্রথমবার শব্দটা পেলাম, মৃদু পায়ের আওয়াজ। ওপরতলায় কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি বলে উঠলাম, কে? কোনো উত্তর নেই। নিজেকে শক্ত করলাম, বললাম, হয়তো ইঁদুর। কিন্তু শব্দটা মানুষের পায়ের হাঁটার শব্দ। আমি উপরে গেলাম। উপরের করিডোর একেবারে অন্ধকার। টর্চের আলোয় সরু রেখা তৈরি হয়েছে। মাসির শোবার ঘরের দরজাটা আধ খোলা। ভেতর থেকে একটা ফিস ফিস করা শব্দ আসছে। প্রথমে মনে হলো বাতাস, তারপরে বুঝলাম কেউ যেন খুব নিচু গলায় কথা বলছে। আমি থমকে গেলাম। হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যেন আমি নিজেই আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দরজাটা ঠেললাম। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। বিছানার ওপরে সাদা চাদরে ঢাকা। ঘরের পর্দা মৃদু নড়ছে, অথচ জানলা বন্ধ। আমি টর্চ ঘুরিয়ে দেখলাম কেউ নেই। ঠিক তখনই আমার পেছনে একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম, একেবারে আমার ঘাড়ের কাছে। আমার পুরো শরীর জমে গেল। গলা দিয়ে শব্দ বের হলো না। কানের কাছে একটা মৃদু শব্দ, তুই এসেছিস। আমি ঘুরে দাঁড়ালাম। টর্চের আলোয় কিচ্ছু দেখতে পেলাম না, কিন্তু আয়নার দিকে তাকাতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, কিন্তু আমার পেছনেই দাঁড়িয়ে আছে একটা অবয়ব। মেয়ে মানুষের অবয়ব। চুল এলোমেলো, মুখ অস্পষ্ট। সে যেন আমার কাঁধের ওপর ঝুঁকে আছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। দরজার দিকে ঘুরতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে নিচে যেতে চাইছিলাম, কিন্তু নিজেকে এই বলে শান্ত করলাম, অর্ক, কাম ডাউন। হয়তো হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দেখলাম দরজাটা খোলা। হয়তো নিজে থেকে হাওয়ার জন্যেই বন্ধ হয়েছে। তারপর আমি সোজা রান্নাঘরের দিকে যাই। রাত তখন 12টা 25। মেঝেতে তখনও ভেজা পায়ের ছাপ, তবে এই পায়ের ছাপ নতুন। মনে হলো ভেজা পায়ের ছাপগুলো আমার দিকে আসছে। আমি টর্চ নামালাম। সেই পায়ের ছাপগুলো আমার সামনে এসে থামলো। তারপর আর কিচ্ছু নেই। আমি কি হ্যালুসিনেট করছি? আমি ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। ঘড়িতে 12টা 31। আমি সোফায় চুপচাপ বসে থাকলাম। রাত 12টা 40। রান্নাঘর থেকে বাসন পড়ে যাওয়ার শব্দ, ওপরতলা থেকে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তবে মনে সাহস সঞ্চয় করে ওপরের যে ঘর থেকে শব্দ এসেছে সেই ঘরে গেলাম। গিয়ে দেখলাম সেই ঘরের একটা আলমারি খুলে গেছে, আর সেই আলমারির সামনে পড়ে আছে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুললাম। ডায়েরির একেবারে শেষ কয়েকটা পাতায় আমার চোখ যেতে দেখলাম সেখানে লেখা আছে, ও আবার এসেছে। রাত 12টার পর ও সারা বাড়িতে হেঁটে বেড়ায়। ও বলে এটা ওর ঘর। আমার বুক ঠান্ডা হয়ে গেল। মাসি কি এখানে মেসোমশাইয়ের কথা লিখেছে? আবার আমার পেছন থেকে একটা শব্দ ভেসে এলো, হ্যাঁ, ঠিকই ধরেছিস, তুই ঠিকই ধরেছিস। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। আমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। আমি সেই বাড়ি থেকে বেরিয়ে আসি।
আজ 3 বছর কেটে গেছে, আমি আর কখনোই ওই বাড়িতে যাইনি। বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে। আমি সেই বাড়ি বিক্রি করে দিয়েছি। তবে সেই রাতের কথা আমি আমরণ ভুলব না, যেই রাত আমার সমস্ত যুক্তিবাদকে একেবারে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, অর্কদ্বীপ আমাদেরকে পাঠিয়েছে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি, তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি, কেননা তোমাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে তোমাদের ঘটনা কেমন লাগছে। আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে শিখা হালদার, ট্যুর ভ্লগ ফুড রিভিউ, সুরজ কুমার, সানি সর্দার। অজন্তা হোর লিখেছে আজকের প্রথম ঘটনাটা খুবই ভয়ের ছিল, আর দ্বিতীয় ঘটনাটাও খুবই প্যাথেটিক ঘটনা। কমেন্ট করেছে শেখ ইসমাইল, লিখেছে দাদা তুমি কিন্তু আমার নাম নাওনি এতদিন, এই তো আজকে নিলাম। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয়, গীতা গোস্বামী, অমিতা ঠাকুর আর চুমকি ঘোষ। এই সবকটা কমেন্টই এসছিল ভৌতিক হাসপাতাল থেকে বাড়িতে পিছু করা প্রেতাত্মার উপদ্রবের ঘটনা প্রেতপক্ষের 392 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।